9 এর পরেই একটা সিদ্ধান্ত নিল, দেখলাম ওর ভিতরে একটা সেবা করার মানসিকতা ভীষণ ভালো। যে র্যাঙ্ক করবো এরকম আশা নিয়ে পরীক্ষা দিইনি, যে আমি যতটা জানি আমার বেস্টটা দিয়ে পরীক্ষা দেবো। আমরা শুনেছি যে যারা টপার হয় তারা নাকি ছোট থেকেই প্রচুর মেধাবী হয়। সেটা যদি সত্যি হয় তাহলে পেছনে যে ট্রফিগুলো রয়েছে সেটা কিন্তু সেটাই প্রতীক। আজ আমরা রয়েছি বিদিশা হালদারের বাড়িতে। বিদিশা এবারে 6th হয়েছে। আমরা যে কথা বলবো বিদিশার সাথে, জেনে নেব যে বিদিশা কিভাবে প্রিপারেশন নিত, ও কিভাবে সাবজেক্টগুলোকে ট্যাকেল করতো, কোনো কোয়েশ্চেন যখন ও দেখতো তখন প্রথমে কি ভাবতো। বিদিশা, ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস, কেমন লাগছে? খুব ভালো লাগছে। যখন ফার্স্টে রেজাল্টটা দেখেছিলাম, আশা তো ছিল যে অবশ্যই একটা 10-এর মধ্যে র্যাঙ্ক হবে। তো যখন র্যাঙ্কটা দেখলাম টিভিতে, অবশ্যই ভালো লেগেছে। সব থেকে খুশি হয়েছি আমি, মার বাবা। প্রথম যখন টিভিতে দেখি, নামটা শুনি, ক্ষণিকের জন্য ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। কেন, সাফল্য তো আর রং হয় না, সাফল্য একটা অনুভূতি। সে আমার সন্তান হোক বা অন্য সন্তান হোক, যে ফার্স্ট হয়েছে তার জন্য আমি যেমন ফিল করেছি, আমার সন্তানের জন্য আমি তাই করেছি। তারপর পরীক্ষণে যখন বিশ্লেষণে আসলাম, তখন মনে হলো আরেকটু বেটার হতে পারতো, আরেকটু ভালো হতে পারতো। বিশেষ করে অঙ্ক ও 99, ওটা অবশ্যই 100 হতো। লাইফ সায়েন্স 100 হতো। আর বাংলাটা আমরা খুবই আশা করেছিলাম, বাংলা কমপক্ষে 99 আশা করেছিলাম, সেখানে 2 মার্কস কমে গেছে। আমাদের কোনো ইচ্ছা নেই, ওর ইচ্ছাটাই আমরা খুব গুরুত্ব দিই। আমি চেয়েছিলাম ইউপিএসসি দিক দিয়ে, যেহেতু ভালো মানুষ, দেশ একটা ভালো নাগরিক পাবে, এটাই আমার আশা ছিল। তো হঠাৎ 9 অবধি তো ঠিকই ছিল, ওই ইতিহাস ভীষণ ভালোবাসে, ভূগোল ভালোবাসে। তো 9 এর পরেই একটা সিদ্ধান্ত নিল, দেখলাম ওর ভিতরে একটা সেবা করার মানসিকতা ভীষণ ভালো। এবছর 9 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তার মধ্যে একটা র্যাঙ্ক করা তো সত্যি খুব বড় একটা বিষয়। আমার একটা কথা বলো, অনেকে এটা বুঝতে চায় যে যারা ধরো র্যাঙ্ক করে তাদের মাইন্ডসেট আর যারা বাকিরা, তার মধ্যে একটু তফাৎ হয়, তোমার কি মনে হয়? না, সেরকম কিছুই নয়। যে সাবজেক্টগুলো পড়েছি, যখন পড়েছি মন দিয়ে পড়েছি। মানে যে র্যাঙ্ক করবো এরকম আশা নিয়ে পরীক্ষা দিইনি, যে আমি যতটা জানি আমার বেস্টটা দিয়ে পরীক্ষা দেবো। মানে চেষ্টা করলে সবাই পারবে, কোনো ডিফারেন্স তেমন কিছু হয় না। রাইট। তো তুমি একটা কথা বলে যে মন দিয়ে পড়েছি, আজকাল কি হয়, অধিকাংশ বাচ্চারা যখন পড়তে বসে তখন তারা হয় ইনস্টাগ্রাম বা ফেসবুকে কোনো একটা নোটিফিকেশন আসলো, বা হোয়াটসঅ্যাপে কেউ একটা কোনো বন্ধু কিছু পাঠালো, তো মনটা অটোমেটিক সেদিকে চলে যায়। তো তুমি কিভাবে এই জিনিসটা ট্যাকেল করতে, বা তোমার সাথে কিরম হয়েছিল এই পুরো 1 বছর? আচ্ছা। আর ফোন তো এখন ইউজ করেছি অবশ্যই, Absolutely. কিন্তু সেটা ভালো কাজে ইউজ করেছি, বা পড়াশোনার কোনো কিছু ক্ষেত্রে, বা আমি গল্প শুনতে ভালোবাসি, গল্প পড়েছি। ছোট থেকেই একটা যেরকম রিদমিক প্র্যাকটিস ছিল, যে ফোনটা ছেড়ে আমি বই পড়তাম। ওরকম ভাবেই প্র্যাকটিসে চলেছে, ফোনটা একটু দূরে, যখন লাগবে তখন, না হলে ঠিক আছে। তো যখন সাবজেক্টগুলো পড়তে পড়তে ইন্টারেস্ট চলে আসে না, তখন যে এটা আমাকে পড়তে হবে, এটা আমি জানি না, এটা আমাকে জানতে হবে, এরকম করে করে পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট এসে গেলে আর অতটা সমস্যা তখন হয় না। বেশ, যখন ইন্টারেস্টের কথা বললে, তো তোমার সব থেকে ইন্টারেস্টের বিষয় কোনটা? সব থেকে যেটা ভালো লাগে আমার পড়তে হচ্ছে বায়োলজি। সেটা দেখতে পাচ্ছি পেছনে একটা জায়গায় লেখা রয়েছে যে দিল্লি এইমস, একটা জায়গায় লেখা রয়েছে। তো আই থিঙ্ক সেটা কি, এটা হলো ওই গোল শিটের মতন? দেখলে ফোকাসটা আরো বাড়বে। ভেরি গুড। তো এবার বায়োলজি কেন ভালো লাগে তোমার? বায়োলজি ডাক্তার হতে চাই, যেহেতু অ্যানাটমি পার্টটা আমার হুম খুব ভালো লাগে। হচ্ছে হিউম্যান ফিজিওলজি থেকে শুরু হুম করে এভরিথিং, হিউম্যানস এর ব্যাপারে পড়তে, তারপর আমি কার্ডিওলজিস্ট হতে চাই। তো এই জন্য হার্ট বা যে কোনো কিছু। স্পেসিফিক্যালি কার্ডিওলজি হতে চাও, হ্যাঁ, কেন এটা, ওয়াই? কারণ হচ্ছে আমি গ্রামে, যেহেতু আমার মামার বাড়ি গ্রামে, তো আমি সেখানকার অনেক মানুষকে দেখেছি যে হাসপাতাল অনেক দূরে। তো ওরকম ওখানে বেশিরভাগ আমি একবার গিয়েছিলাম, তো ওখানে স্পেশালি কার্ডিওর সমস্যা একজন মারা গিয়েছিল। তো আমি সেই ক্ষেত্রেই সেজন্য থেকে সেটাই তুমি সলভ সেটাই করতে চাও, সলভ খুব করতে খুব চাই। ভালো উদ্যোগ। তো আমি যেটা জানতে চাইবো যে তোমার মার্কস গুলো, যে তুমি জাস্ট সবার জন্য একটু মার্কস গুলো যদি বলো, তুমি বেঙ্গলিতে কত পেয়েছিলে? 97। ইংলিশে? 99। বেঙ্গলিতে 97, ইংলিশে 99, ফিজিক্যাল সায়েন্সে? 98। লাইফ সায়েন্সে? 100। লাইফ সায়েন্সে 100, আর ম্যাথসে? 99। আচ্ছা, আর হিস্ট্রিতে? 100। আর জিওগ্রাফিতে? 100। বেশ। তো এই মোটামুটি সব সাবজেক্টেই প্রায়, বলতে গেলে সবকটাতেই প্রায় ফুল মার্কস হয়েছে, কয়েকটা নাম্বার যে ছাড়া গেছে, এটা তো কি আক্ষেপ হচ্ছে? অবশ্যই ম্যাথে তো 99টা 100ই পাবো ভেবেছিলাম। হুম তো ম্যাথে ভুল হয়নি, ওটা একটু আফসোস হুম আছে। আর সব মোটামুটি ঠিকই আছে। বাংলা 97 ঠিকই আছে, যেহেতু ডেসক্রিপটিভ ছিল।
ঠিকই আছে। তো যারা ধরো দেখছে, যাদের কাছে 99টা পেয়েও আক্ষেপ হবে না, তো তারা সেই 99 পাওয়ার জন্য কি করতে পারে? 99 পেতে গেলে আসলে হচ্ছে আমি একটা মানে ফোকাস রুটিন অনুযায়ী যেহেতু পড়েছি, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য নির্দিষ্ট সময় দিয়েছি, যে অঙ্কটা মানে যখন ভালো লাগতো তখনই করতাম, পড়ার মাঝে তখন অঙ্ক করতাম। আর ফিজিক্যাল সায়েন্সটাও মোটামুটি মানে কোশ্চেন সলভ করা থেকে শুরু করে প্রায় সব রকমই করেছি। আর বই থরলি পড়েছি, সব বই খুব মাইনিউটলি এবং থরলি পড়েছি। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো মানে সলভ করেছি, কিরকম প্রশ্ন আসতো সেগুলো দেখেছি আর কি। রাইট। তো এই ধরো যদি পুরো পরীক্ষা নিরীক্ষে ভাবা যায়, তাহলে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স বা বাকি ধরো যে তোমার নিজের প্র্যাকটিস, তোমার কি যদি গুরুত্ব দিতে চাও, ধরো যে আউট অফ 10, তো হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট? আমি মনে করি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তো আমরা যদি টাইপটা জানতে পেরেছি, কিন্তু মাইনিউটলি পড়া থেকে কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কারোরই কোনো প্রবলেম হওয়া উচিত নয়। যেমন হিস্ট্রি, যেখান থেকে প্রশ্ন আসুক যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। তো তুমি তো ধরো সায়েন্স নিয়ে পড়তে চাইছো, ঠিক আছে, আমাদের মধ্যে একটা মিথ রয়েছে যে যারা আর্টস নিয়ে পড়ে তারা হয়তো অনেক কিছু প্রচুর মুখস্থ করে মাগাপ করে সেরকম করে রাখতে চায় বা রাখতে পারে। তো সেই জায়গা থেকে তুমি হিস্ট্রিতে 100-এ 100, জিওগ্রাফিতেও 100-এ 100 পেয়েছো। তো এই সাবজেক্টগুলো যারা ধরো সায়েন্সও নিতে চায়, ওরা অনেক সময় হয়তো একটু ভয় বা ভীতি থাকে, এই সাবজেক্টগুলো হয়তো অতটা মনে রাখতে পারে না। তো এটা তুমি কি করতে এই স্পেসিফিক হ্যাঁ, সাবজেক্টগুলোর জন্য? হিস্ট্রিতে যেরকম মানে এক একটা টপিক ধরে পড়তাম, তার কি পয়েন্টস গুলো আগে মানে মনে রাখার চেষ্টা করতাম, সেখান থেকে পয়েন্টস করে করে লিখতাম। যদি আমি জিওগ্রাফির ক্ষেত্রে বলি, যে যেখানে আমরা 36 নাম্বার আমাদের হচ্ছে এমসিকিউ ছিল, তো ওটা মাইনিউটলি বই পড়লে হয়ে গেছে। ম্যাপ পয়েন্টিং ছিল 10 মার্কস এর, ওইটা করতে হয়েছে। 2 নাম্বারে ছিল, ওইগুলো ধরে ধরে মানে যত নাম্বারে কোশ্চেন সেই রকম ভাবে প্র্যাকটিস করলে অত মুখস্থর কিছু করতে লাগে না। ধরো পুরো সময়টাকে ভাগ করতে চায় হুম। প্রিপারেশনে, তাহলে তার কিভাবে ভাগ করা উচিত? হ্যাঁ, আমাদের তো মানে যে কোনো যে স্কুলে পড়ে সেরকম টার্মস তো হয়, সেটা Right. ঠিক আছে। আমাদের যেমন উইকলি টেস্ট হতো, মানে সপ্তাহে পরীক্ষা, আর তার আগে হচ্ছে প্রি টেস্ট হয়েছে, তারপরে টেস্ট, তারপরে প্রি মাধ্যমিক হয়েছে। আমাদের যে মানে যেখানে টিউটারে পড়তাম মানে টিউশনে পড়তাম, সেখানে আর কি প্রায় হচ্ছে জুলাই আগস্টের মধ্যে পুরো সিলেবাস শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা। তারপর আগস্ট থেকে হচ্ছে আমরা ফেব্রুয়ারি আগে অবধি যতটা টাইম পেয়েছি আমরা লিখেছি আর প্র্যাকটিস করেছি আর রিভাইজ করেছি, পরীক্ষা দিয়েছি, ব্যাস। এবার ধরো এই পুরো প্রিপারেশন ফেজে যদি আমি বলি যে 3টে ইম্পর্টেন্ট জিনিস তোমার হিসেবে, যেটা সবার যারা দেখছে বা পরে আগামী বছর 2027-এ যারা পরীক্ষা দেবে, তাদের ওই 3টে জিনিস যেটা মাথায় রাখা উচিত, সেটা কি কি হতে পারে? যারা পরীক্ষা দেবে তাদের জন্য বলবো যে 3টে জিনিস যেটা মানে মাথায় রাখা উচিত। ফার্স্টে হচ্ছে তো আমাকে প্রত্যেকটা সাবজেক্ট সমান নজর দিয়ে পড়তে হবে, যে বাংলাটা একটু কম পড়বো সেরকম নয়। মাধ্যমিকের রেজাল্ট করতে গেলে 7টা সাবজেক্টের 7টা সাবজেক্টই হচ্ছে জোর দিয়ে পড়তে হবে। আর যেগুলো হচ্ছে মানে প্র্যাকটিসের সাবজেক্ট, যেমন হচ্ছে ম্যাথমেটিক্স, তারপরে ফিজিক্যাল সায়েন্সের যে ম্যাথমেটিক্স গুলো আছে, কেমিস্ট্রি, অর্গানিক পার্টটা বিশেষ করে প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। মানে একদিন এটা পড়লাম, তার মানে 1 মাস পর আবার ওটা পড়লাম, সেরকম নয়। মানে প্রত্যেকটা মানে ভাগ করে করে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টের জন্য সময় রাখতে হবে। এই যে তুমি যে বললে প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করে রাখতে হবে, তো আরেকটা একটা মিথ রয়েছে, বা আমি এনে সেটা সত্য কিনা তুমি বলবে, যে যারা ধরো এরকম র্যাঙ্ক করে তারা সারাদিন মুখে বই গুজে বসে থাকে, সেটা কি সত্য? তুমি কতক্ষণ পড়তে? না, মানে দিনে হচ্ছে অন্তত আমি 4 ঘন্টা সেলফ স্টাডি করতাম। আর স্কুল ছিল, টিউশন ছিল, আর আমি এমনি মানে আবৃত্তি করতে বা আমি স্কুলে হচ্ছে নাটক করতে খুব পছন্দ করি, বই পড়া, ওইগুলো সব সময়, যে স্যাটারডে বা হচ্ছে সানডেতে সব সময় মানে গল্পের বই পড়া থেকে শুরু করে সবকিছুই রেখেছি। সিনেমা দেখতে যেতে খুব পছন্দ করতাম, প্রায় হচ্ছে 3 মাসে একটা তো সিনেমা দেখতামই লাস্ট কোন ফ্যামিলির সিনেমা সাথে। দেখেছো? লাস্ট আমি দেখেছি সিতারে জামিন পার। বাহ, বেশ বেশ। তো এই যে গল্পের বই পড়তে ভালোবাসো বললে, তো হ্যাঁ, কি তোমার ফেভারিট লেখক কে? আমার ফেভারিট লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আর হচ্ছে সব পড়েছি, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র পড়েছি। এখন আমি মানে মডার্ন যারা তাদের লেখক মানে পছন্দ করি, কারণ বেশি সামাজিক বা এইসব প্রতিচ্ছবি বেশি ফুটে ওঠে। আমি এরকম সায়ন্তনী, পুততুণ্ড, ভূতের গল্প পড়তে পছন্দ করি, এইরকম মানে পড়ি। কোইন্সিডেন্টলি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, হ্যাঁ, হ্যাঁ। তো তোমার ফেভারিট মানে কোন কবিতা বা গল্প সেরকম কিছু রয়েছে? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি, নৌকাডুবি পড়েছি, তারপরে ছোটবেলা থেকে বীর পুরুষ তো আবৃত্তি অবশ্যই করেছি, পুরাতন নৃত্য ওটাও মানে আবৃত্তি করতে পছন্দ করতাম। আর রবীন্দ্রনাথ ঠাকুরের সবই পড়েছি, মানে ওনার প্রত্যেকটা লেখাই ভালো লাগে। তো যদি ধরো এই সত্তার বাইরে যদি কেউ জানতে চায় যে ধরো তুমি যে কি ধরনের কিছু পছন্দ করো, যে আজকে ধরো অন্য অবসর সময় তুমি যেমন বললে ধরো আবৃত্তি করা পছন্দ করা বাকি সবকিছু, তো আজকে কারো যে পুরো যে দিনটা, সেই দিনটার সময় ধরো সামনে পরীক্ষা আসছে, তো একটু হলেও তো অ্যাংজাইটি বা ইয়ে হয়, তো সেই সময় কি তাদের এগুলো পার্সিউ করে কমানো উচিত, নাকি না বইপত্রের সামনে বসে বা অন্য কিছু ভেবে বা মেডিটেট করে এরকম কিছু কখনো ভাবা উচিত?
হ্যাঁ, যদি মানে কারোর পরীক্ষা থাকে তো আমি বলবো যে মানে একদম লাস্ট আওয়ারে পড়ে মানে সত্যি কিছু হয় না। তো আগে থেকে এটা কমপ্লিট করে ওই সময়টা যদি অ্যাংজাইটি হয় তাহলে হচ্ছে মানে মাইন্ডটাকে আগে সেট আপ করা উচিত যে আমার মানে পরীক্ষায় কতটা পারবো সেটা না ঠিক করে পরীক্ষায় সব থেকে দরকার হচ্ছে মাইন্ড সেটিং, মানে আমাকে পরীক্ষায় এগুলো করতে হবে, সেটা থাকলে হচ্ছে পরীক্ষার সময় যদি মাথা ঠান্ডা থাকে তাহলে ওটা ঠিক হয়ে যায়। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আর খুব ভালো হোক, তোমার ভবিষ্যতের যত স্বপ্ন আছে সব পূরণ হোক।